আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইনশাল্লাহ 25 ডিসেম্বর দেশে ফিরব বলল তারেক রহমান। এদিকে গুপ্ত হামলায় পলাতক শক্তি, আরো কঠিন পরিকল্পনা আছে তাদের বলল প্রধান উপদেষ্টা। ৭১-এ আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি বলল চরমনায় পীর। ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে বলল নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত পোস্ট, ঢাবিতে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ। এবং সর্বশেষ জানিয়ে দেব ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকেছে বিএনপি। প্রচারণার কৌশল সহ দেওয়া হবে নানা দিক নির্দেশনা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইনশাল্লাহ 25 ডিসেম্বর দেশে ফিরব বলল তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাল্লাহ আমি আগামী 25 ডিসেম্বর দেশে ফিরে যাব। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় 18 বছর কাজ করেছি। লন্ডনে বাংলাদেশ সময় বুধবার 17 ডিসেম্বর মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সামনের পথ অসম্ভব কঠিন, কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেকে সুন্দর কথা সুন্দর বলতে পারবেন, কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি কঠিন পথ পাড়ি দিতে চাই। উল্লেখ্য, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সবশেষ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। গুপ্ত হামলায় পলাতক শক্তি, আরো কঠিন পরিকল্পনা আছে তাদের বলল প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পলাতক পরাজিত শক্তি বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের বড় বাধা। তাই নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগুপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে। সেজন্য নির্বাচনের আগে ফিরে আসা নিশ্চিত করতে চায়। চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ। আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিটিভি, বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি বলেন, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। ওসমান হাদিকে গুলি করার ঘটনা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ৭১-এ আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি বলল চরমনায় পীর। ৭১-এ আমরা প্রতীকী স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু সেই স্বাধীনতা অর্থবহ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সত্যিকারের স্বাধীনতা হলো সমাজে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সহযোগিতামূলক পরিবেশ তৈরি হওয়া, পারস্পরিক আস্থা, সহনশীলতা ও সহমর্মিতাপূর্ণ সমাজ ও রাজনৈতিক সংস্কৃতি তৈরি হওয়া। বাংলাদেশে সেটাও হয়নি। তাহলে ৭১ সালে এত রক্ত ও জীবন উৎসর্গ করে আমরা আসলে কি পেলাম? মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে ৭১ সালে মানুষ যুদ্ধ করেছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আর ৭১-এর আগের ঘটনা প্রবাহ বিবেচনায় নিলে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মুক্তিযুদ্ধের এই কারণ বিবেচনা করলে দেখা যায় আমাদের মুক্তিযুদ্ধ আদতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আমরা আলাদা ভূখণ্ড পেয়েছি, নিজস্ব পতাকা পেয়েছি, কিন্তু এগুলো স্বাধীনতা না, বরং এগুলো হলো স্বাধীনতার প্রতীক। প্রকৃত স্বাধীনতা হলো সমাজ থেকে আয় বৈষম্য দূর হওয়া, সুযোগের বৈষম্য দূর হওয়া, সম্মান ও মর্যাদার বৈষম্য দূর হওয়া, কিন্তু বাংলাদেশে তা হয়নি। ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে বলল নাহিদ ইসলাম। ভোটের রাজনীতি ও জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী শাহবাগে আগ্রাসন বিরোধী পদযাত্রা পরবর্তী সমাবেশে নাহিদ ইসলাম এই কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের 90% মুসলমানের দেশ। এখানে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করা তাদের সহযোগিতা বাদে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বাকি সব দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে
রাজনীতির নীতি করে। ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর যে রাজনীতি বিগত 54 বছর হয়েছে, সেই রাজনীতি থেকে বের হয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলামও আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায় তারাই ফেসিবাদ কায়েম করতে চায়, জাতিকে বিভক্ত করতে চায়। এনসিপি আধিপত্যবাদ বিরোধী লড়াই শুরু করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই 16 ডিসেম্বরে আমরা আগ্রাসন বিরোধী যাত্রা করেছি। 1972 সালে 16 ডিসেম্বরও আগ্রাসন বিরোধী কর্মসূচি পালিত হয়েছিল। সেই লড়াই আমরা শুরু করেছিলাম 71 সালের মধ্যেই। মেজর জলিলরা সেই লড়াই শুরু করেছিলেন, ভাসানীরা সেই লড়াই শুরু করেছিলেন। আমরা সেই লড়াইকে ধারণ করি। নাহিদ ইসলাম আরো বলেন, 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারিনি। বাংলাদেশে একটি তাবেদারি রাষ্ট্র, তাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ। ফলে আমাদের লড়াই কখনো শেষ হয়ে যায়নি। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত পোস্ট, ঢাবিতে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ। মহান বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পুড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীরা। দেশের বিজয়কে কলঙ্কিত করার অভিযোগে আধিপত্যবাদ বিরোধী ব্যানারে একদল শিক্ষার্থী কর্মসূচি পালন করেন। মঙ্গলবার 16 ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়া তারা মধুর ক্যান্টিনের পাশে নরেন্দ্র মোদীর একটি স্টিকার লাগান পদদলিত করার জন্য। কর্মসূচির আয়োজকদের একজন রিয়াদুর জুবাহ বলেন, মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটে কসাই ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনকারী, সংখ্যালঘুদের নিষ্পেষণকারী এই নরপশুর প্রকাশ্য দালাল বাংলাদেশে এই নরপশুকে এনেছিল এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটা বিরোধিতা করেছিল। এই বিরোধিতা করার কারণে এই দালাল খুনি হাসিনা ভারতের প্রক্সি এই দেশের মানুষের উপর গণহত্যা চালিয়ে ছিল এবং দেশের নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। তিনি আরো বলেন, বাংলাদেশে গত 17 বছর যে অপশাসন চলেছে সেই অপশাসনেরও মদতদাতা হচ্ছে এই ভারত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। কসাই মোদীর গদিতে আগুন জ্বালাও একসাথে, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দেব জনগণ ইত্যাদি স্লোগান দেন তারা। এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করে একটি পোস্ট দেন। ওই পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ না থাকায় দেশ জুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকেছে বিএনপি, প্রচারণায় কৌশল সহ দেওয়া হবে নানা দিক নির্দেশনা। ঘোষিত 272 আসনের সম্ভাব্য একক প্রার্থীতে ঢাকায় ডেকেছে বিএনপি। আজ থেকে 3 দিন ব্যাপী প্রার্থীদের নিয়ে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সভা করবে দলটি। এতে ভোটের প্রচারণার কৌশল সহ নানা দিক নির্দেশনা দেওয়া হবে। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা, এই মোট 8 বিষয়ে কিভাবে কাজ করবে তা প্রার্থীদের জানাবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। দলের এই প্রতিশ্রুতির কথা প্রচারে নেমে প্রার্থীরা গুরুত্ব সহকারে ভোটারদের কাছে বলবেন। এদিকে মনোনয়ন ঘিরে বিএনপিতে এখনো অস্বস্তি কাটেনি। অন্তত 45টি আসনে মনোনয়ন নিয়ে কোন্দল রয়েছে। ধারণা করা হচ্ছে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সভার পর বিষয়টি সুরাহা হতে পারে। সেক্ষেত্রে বিরোধপূর্ণ আসনে বিতর্কিত ও অজনপ্রিয়তার কথা বিবেচনায় কিছু আসনের প্রার্থী পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। অন্যদিকে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। সূত্র জানায়, আজ থেকে ধারাবাহিকভাবে 3 দিন মিত্র জোট ও দল নিয়েও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকের কথা রয়েছে। যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের সঙ্গে নিয়ে পথ চলতে চায় দলটি। সেক্ষেত্রে স্থায়ীভাবে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার মানদণ্ডের কারণে সংসদ নির্বাচনে মিত্র দলের কোনো শীর্ষ নেতাকে আসন ছাড় না দিতে পারলে উচ্চ কক্ষে তাদের মূল্যায়ন করবে বলেও বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে জানিয়েছেন।